এই লোকগুলিকে আটকে রাখতে পারবেন, তখন এই লোকগুলি আইন মানবে। কিন্তু লোক তো ভাই তিনটা না। সংসদের মধ্যে আমরা দেখছি তরুণ কিছু পার্লামেন্টারিয়ানরা আসছে, তো তাদের অনেকে আছে ধরেন তো বলছে, কিন্তু বলার মধ্যে ধরেন এক ধরনের উস্কানি আছে, স্পিকারকে অনেক রুলিং দিতে হচ্ছে, বলছে এটাকে শাহবাগ ভেবেন না। তো এই যে পরিবর্তনটা কি আসলো, মানে আমরা গুণগত কি পরিবর্তন দেখছেন আপনি? আমার কথা হলো কি, তাদের কাছ থেকে আপনি পরিবর্তন আশা করছেন কেন? কেন আশা করছেন? আপনি একটা সহজ কথা বলি আপনাকে, এই শিক্ষাটা কিন্তু একদিনের না। একদিনে যদি শিক্ষাটা দেন তাহলে কি হবে জানেন? ওই হয়তো একবার দুইবার তারা ঠিকঠাক মতো বলবে, আবার যখন উত্তেজিত হয়ে যাবে, যখন আবেগপ্রবণ হয়ে যাবে, তখন তার আগের ভাষাটাই বেরিয়ে আসবে, তাই না? আপনি একটা কাককে নিয়ে যত জায়গায় বসান না কেন, গাছের ডালেও সে যে আচরণ করবে, এসি রুমে নিয়ে গেলো সে একই আচরণ করবে। সে তো কারণ তার ওইটাই তার ক্যারেক্টার। তো আপনি ক্যারেক্টার থেকে বেরিয়ে আসা কিন্তু অনেক কঠিন। মান্না ভাই তো দীর্ঘদিন বাম রাজনীতি করতেন, বলে না যে ডি ক্লাস হওয়াটা কিন্তু অনেক কঠিন। এই জন্য যে অনুশীলন, যে সময়, যে শ্রম অভিনিবেশ দিতে হয়, এটা তা আর কি সেটা সেই দেওয়ার মাধ্যমে আসছে এখানে। হানজালা সাহেব যে কথাগুলি বলছেন, আপনি ওনার কাছ থেকে কি আশা করেন? ধার্মিক একটা লেবাস থাকে ওনার ভেতরে, তো আরো থাকা উচিত ছিল। তাহলে যায় নাকি রাতের বেলা যায় নাকি বিভিন্ন ধর্মসভা ওয়াজ করেন? ওয়াজ তো আজকাল, আগে তো অনেকগুলোতে যাইতাম না, বুঝতাম না, এখন তো দেখতে পাই ইউটিউবে। দেখেন না এগুলো? কতক্ষণ দেখতে পারেন? যদি আবার দেখতে পারেন, যদি পাশে আপনার কিশোর সন্তানটা থাকে, তাকে নিয়ে ওয়াজ দেখতে পারবেন, ওয়াজ শুনতে পারবেন? কিন্তু এটা তো আল্লাহর কথা কয়। তাহলে কিশোর সন্তানকে নিয়ে আমি শুনতে পাই না কেন? বলেন কি কারণে পাই না? এটা কি ধর্মের কারণে পাই না, নাকি যিনি বলছেন তার কারণে পাই না? তাই না? এটা তো আপনার পার্থক্য ওই জায়গাটাতে। তো আপনি হঠাৎ করে তার কাছ থেকে আশা করবেন কেন? উনি হঠাৎ করে এমপি হয়ে গেছেন, এটুকু ঠিক আছে, এটুকু ঠিক আছে। কিন্তু যে লোকটা বসে আছেন উনি তো আচ্ছা দেখেন, দুদু ভাই তো বললেন আমাদের সংসদ নেতা, উনিও প্রথমবার হয়েছেন। আমাদের সংসদ বিরোধী দলের নেতা, উনিও প্রথমবার হয়েছেন। যাদের এই সমস্ত কথাবার্তা শুনে আপনি স্বাভাবিকভাবে নিতে পাচ্ছেন না বলেই তো অনুষ্ঠানের নামটা এরকম করছেন। তারাও অনেকে প্রথমবার হয়েছেন। কিন্তু প্রথমবার হওয়াটা কিন্তু দোষ না। দোষটা হলো ওনারা কে কোন কালচার থেকে উঠে আসছেন, সেটার সমস্যা। সমস্যাটা তো ওই জায়গায়। আমি তো পলিটিক্যাল পার্টিগুলিকে যেন দোষ দেই যে আপনারা এমন লোককে কেন নমিনেশন দেন যারা নাকি এসে আপনার পাশে বসবে, বসে তাদের চেহারা দেখাবে, যে চেহারা আপনি আবার নিতে পারবেন না। ঘটনা কিন্তু ওই জায়গায় ধরা খাচ্ছে। এখন এটা চলতে থাকবে। বারবার স্পিকার বলবেন এখানে যে আপনারা শিখে আসেন, ঠিক আছে, এবার হলো না, আগামীবার করবেন। ওনার তো আর কিছু বলার নাই, বলতেছেন। সমস্যাটা কোথায় আমি বলি? সমস্যাটা হলো সারা দেশের মানুষ এগুলো দেখতেছে। আপনারা এগুলো টেলিভিশনে, সরকারি টেলিভিশনে লাইভ সম্প্রচার করেন, আমরা দেখি। আমরা যারা আম জনতা আছে দেখি, আমরাও কিন্তু একটা রেটিং করি, আচ্ছা এই লোক আছে, উনি এই জিনিস। আমরা একটা লোক হলে একটা প্রবাদ আছে বুঝছেন গ্রামে, প্রবাদটা হলো যে সেই লোকটা তত বেশি ভালো যার সম্পর্কে আপনি যত কম জানেন। তো এখন আমাদের জানার সুযোগ হচ্ছে, আমরা বুঝতে পারছি কে কতটা ভালো, কে কতটা যোগ্য, কে কতটা নেতা হওয়ার মতো। আমরা এখন জানার সুযোগটা পাচ্ছি, কারণ উনি কথা বলতেছেন, মুখ খুললেই তো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, মুখ খুললেই তো সুগন্ধ দুর্গন্ধ সব বেরিয়ে আসতেছে, তাই না? দেখতেছি আমরাও, সমস্যা নাই। জাতি শিক্ষিত। আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই পার্লামেন্ট? আপনারা যেরকম করে বলছেন তার সাথে তো আমার খুব মিলছে না। প্রথম কথা হচ্ছে, আমি জনাব হানজালা কি বলেছেন তা জানি না। ভার্বাটিম যদি শুনতাম তাহলে এটার উপর একটা কথা বলতে পারতাম। কিন্তু সাধারণভাবে যদি আমাকে বলেন, আমি মনে করি এই পর্যন্ত সংসদ যেভাবে চলেছে এর মধ্যে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি, এমন কোনো কথা বলা হয় নাই যেটাতে আমাদের একদম বিচলিত হবার মতো আছে। খেয়াল করে দেখেন, পাকিস্তান আমলে এই পার্লামেন্টের মধ্যে লাঠির বাড়িতে, লাঠি তো ছিল না, চেয়ারের পায়া ভেঙে বাড়িতে সাহেদারিকে মেরে ফেলা হয়েছিল। আর তাছাড়া খুব হিস্টোরিক্যাল একটা ঘটনা হচ্ছে যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে ক্রুশ্চেভ পায়ের জুতা খুলে টেবিল চাপড়েছিলেন, পিটিয়েছিলেন, সব জায়গায় দেখিয়েছে।
জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের সবার মধ্যে বক্তৃতা করছিলেন, তো তার বিরুদ্ধে সম্ভবত আইয়ুব খান বা তার কোনো একজন লোক বলছিল, পরবর্তী সময় আমি ভুলে গেছি, কিন্তু বক্তৃতাটা আমার মনে আছে। উনি বলছেন যে তার সম্পর্কে অভিযোগ ছিল যে ও মদ খায়, তো উনি তার জবাবে বলছিলেন যে मैं तो शराब पीता हूँ और तुम लोग तो आदमियों का खून पीते हो, तुम लोग खूनी हो। তো খুনি বলা হলো, এটা কী হলো? আমি যেখানে আসছি জানি না, আসার আগে হঠাৎ করেই জানি না টিভি ছেড়েছিলাম, না সরি ফেসবুকে গেলাম, দেখলাম মোদি দাঁড়িয়ে আছে চোরের মতো পার্লামেন্টের মধ্যে, আর ধুয়ে ফেলছে 2-3টা নেত্রী। আমি গত কয়েকদিন ধরে শুনলাম যেরকম করে বক্তৃতা করেছে মোদি, ওখানকার কালচারে বা যেরকম হোক নর্মসটা এরকম হয়তো আছে যে তখন কেউ হইচই করে না, আমরা যেরকম হই হই করি বাধা দেয় এরকম করে না, করে মাঝে মাঝে হয়তো, ওই সময় করছে না। কিন্তু তাকে আদানি যে ডাকাতদের নিয়ে আসছে, মাত্র 4 ঘন্টা আগে যার সম্পর্কে আপনি গালাগালি করেছেন, চরিত্রহীন বলেছেন, তাকে শপথ দেওয়ার পরে যা যা করেছেন সেগুলো বলেছেন। আমাদের এখানে ওই তরুণে যদি বলেন সেরকম কোনো ভাষায় ব্যবহার করা হয়নি। হান্নান মাসুদের নাম বলেছেন না, আমি এটা শুনেছি। হান্নান মাসুদ কি বলেছেন? প্রধানমন্ত্রীর উক্তি সম্পর্কে একটা কথা বলেছেন। এখন আপনি বলতে পারেন যে এই কথাটা ভুল হয়েছে, উনি এরকম না বলতে পারতেন, কিন্তু প্রধানমন্ত্রীকে যে অপমান করে উনি বলেছেন সেরকম তো না, কথা তো সত্যি। প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে ইতিমধ্যে কিন্তু কোনো জায়গাতে কথা আসছে যে উনি যে বক্তৃতাগুলো করছেন সেই বক্তৃতাটা সবই তো রিটেন স্পিচ, তো সেই জায়গাতে ভুল এত হচ্ছে কেন? একদম সন, তারিখ, ডেটাস, ফ্যাক্টস এগুলো পর্যন্ত ভুল হয়ে যাচ্ছে। তো তার উপরে কথা বলছে যে এগুলো উনি সত্য কথা বলছেন না, অসত্য কথা বলছেন বা সত্য গোপন করছেন, এরকম যদি বলেন তবুও আপনি বলবেন যে হান্নান মাসুদ তো মিথ্যা কথা বলছেন, এরকম বলছে না। এটা তো ঠিক যে এই পার্লামেন্টটাতে অনেক নতুন নতুন লোক আসছে, নতুন আসছে বলে সব মাপ পেয়ে যাবে সেরকম যেমন ঠিক না, তেমনি নতুন আসছে বলে তাদেরকে আপনি একটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সেটাও ঠিক। ইন্টেনশনালি তিনি কি খারাপ বলেছেন? আমি কিন্তু বলেছি হানজালার আগের বক্তব্য আমি শুনেছি, কিন্তু বর্তমানের বক্তব্য আমি জানি না। আপনি যেটার রেফারেন্স দিয়ে কথা বলছেন বা আলোচনাটা শুরু করলেন সেটা যেহেতু জানি না, সেদিক থেকে যদি দেখেন তাহলে এই পার্লামেন্টের মধ্যে আমি অনেক বেশি সভ্যতা ভব্যতা দেখছি। কিন্তু একজন পার্লামেন্টারিয়ান তার বাবার সম্পর্কে মুক্তিযোদ্ধার দাবি করে যে তথ্য দিল মিথ্যা কথা বলেছে, মানে এটা একটা অজ্ঞতা। দেখেন, মানুষ মিথ্যা কথা বলে কি একটা সত্যকে চাপা দেওয়ার জন্য চেষ্টা করতো, কিন্তু উনি এমন ইতিহাসের এক জায়গায় দাঁড়িয়ে কথা বলেছেন, মেবি হি ওয়াজ আউট অফ হিজ হেড দ্যাট টাইম। আমি এটা আমার কাছে ব্যাখ্যা করা খুবই কঠিন যে এরকম বলবে কেন। কিন্তু আরেকজন যে বললেন যে মাইক্রোওয়েভ দেওয়া হোক, আমাকে কি বলে আপনার ওয়াশিং মেশিন দেওয়া হোক, পর্দা কিনে দেওয়া হোক, মানে এইটাও খুব চাইল্ডিশনেস। খেয়াল করেন, এটা কিন্তু কারো জন্য হার্মফুল কথা বলছে তার উপর না, আপনি শুনে একটু সম্মানহানি হতে পারে। কিন্তু উনি যদি এই কথাটা ওই জায়গায় না বলে তাদের হাউসকিপিং কমিটি বা কি কমিটি আছে সেই জায়গায় যদি বলতেন, তাহলে হয়তো জিনিসটা অনেক কেউ তো জানতোই না, কিন্তু উনি চাইতেন নিজের জন্য চাইতেন, কিন্তু উনি একটা জেনারেলি সবার জন্য চাইছেন। এইটাতে আমি মনে করি এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সংসদ অধিবেশন চালাচ্ছেন, তার মধ্যে এই ফালতু কথাগুলো বলছেন। সমালোচনা যদি এটা হতো যে এই যে বাজেটটা হয়েছে, এই বাজেটের চুলচেরা বিশ্লেষণ একজন করবার চেষ্টা করতেন, আপনি অ্যাপ্রিসিয়েট করতেন যেটা কত ভালো জিনিস হচ্ছে, যে দেশকে এগিয়ে নেওয়ার জন্য 1 বছরের একটা সালতাবামিত একটা বাজেটের দিক নির্দেশনা 1 বছরের দিক দিশা দিচ্ছে আপনাকে, কিন্তু আগামী আরও 4 বছরের জন্য আপনার জন্য একটা গাইডলাইনও তৈরি করছে আপনি কোন দিকে যাবেন। সে অর্থমন্ত্রী বক্তৃতার সময় বলেছেন না, 4র্থ বছরে আমরা দেখবো যে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, প্রথম 2টো বছর তেমন কিছুই দেখা যাবে না। তো প্রথম 2টো বছর কি করবেন? তারপরেও একটা বাজেট দেওয়া হয়েছে, সেই বাজেট কত ইম্পর্টেন্ট আলোচনা, তার মধ্যে যদি আপনি চা খাওয়ার আবার ব্যবস্থা নেই সেসব বলেন, তখন মানুষ বলতেই পারে আমি পেটেই ভাত পাই না, আগুন লেগে গেছে বাজারে, একটা সবজি নিয়ে যার দাম 100 টাকার কম, এই পরিস্থিতিতে এগুলো কি হচ্ছে? ওইটা অশ্লীলতা কাকে বলে? দেখেন, ওই যে একটা গল্প আছে না, ছবি আঁকতে দিয়েছে দুজনকে, তো এক একজন এক এক রকম এঁকেছে, তো একটা ছবি আছে একটা মহিলা অলমোস্ট নেকেড, কিন্তু পায়ে একজন বোঝা পড়া, তখন বলছে এই ছবিটা নেকেড। আবার একদম ফুললি নেকেড যেটা দিয়েছে সেটা বলেছেন এইটা নেকেড না। কেন এটা নেকেড বলছেন না? কেন উনি বলছেন দিস ইজ দ্য ক্রিয়েশন অফ গড, আর এইটা তুমি তৈরি করেছো, তাতে ইঙ্গিত করছো যে দেখো এই ঢাকলেও কিন্তু আসলে এর পেছনে এই নগ্নতাটা আছে। তো আমি এরকম করে একটা জিনিস তৈরি করলাম,
সেটাকে অশ্লীল লাগে দেখতে। আমি এরকম করে যে জিনিস বললাম যেটা আমার কষ্টের কথা বলছে না, এই মুহূর্তে আমার সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিস সেটা বলছে না, সেখানে কিন্তু আপনি বলতে পারেন যে এইগুলো ফালতু কথা হচ্ছে, এই কথাগুলো নিন্দা করা উচিত বা এগুলো বন্ধ করেন, আপনারা কাজের কথা বলেন। সেই তুলনায় গালাগালি ইত্যাদি কোনো কিছু হচ্ছে না। মনে আছে আপনার, এটা কত সাল ভরে গেছি, সম্ভবত সুলতান আহমেদ চট্টগ্রামের বাঁশখালী থেকে এমপি ছিলেন, উনি জুতা দেখিয়েছিলেন পার্লামেন্টের মধ্যে, এবং বি চৌধুরী বলছিলেন দেখেন স্পিকার সাহেব পেছন থেকে জুতা দেখানো হচ্ছে আমাদেরকে। টেলিভিশনে জুতা দেখায়নি, জুতার কোনো ছবি কেউ দেখায়নি, কিন্তু বি চৌধুরী অভিযোগ করেছিলেন। তো পার্লামেন্টের মধ্যে যেগুলো হতে পারে না সেরকমটা তো একজন আরেকজনকে তেড়ে যায়, এরকম তো বহু ঘটনা ঘটেছে। এবং বয়কট করবার সময় কী ধরনের উত্তেজনাকর পরিস্থিতি হয়, এখন এগুলো হচ্ছে না। এটা যে একটা খারাপ দিক, আমি কিন্তু এটা মানতে রাজি নই। গালাগালি যদি এরকম হতো যে তোর বাপ চোর, তুই চোর, তোর মা বেশ্যা, তাইলে আপনি বলতে যে ও একটা মানুষই না। কিন্তু এইখানে যে কথাগুলো বলা হচ্ছে তাতে আমি দেখছি পার্লামেন্টের নর্মসের বাইরে চলে যাচ্ছে, বা অনেক জিনিস অপ্রয়োজনীয় মনে হচ্ছে, কিছু কিছু বিরক্ত লাগছে। আমি যা শুনতে চাই তা আমি পার্লামেন্টে শুনতে পাচ্ছি না। আমি বরঞ্চ টক শোতে যেগুলো পাচ্ছি, আমি অনেস্টলি বলি, আমার কাছে বলি যে পার্লামেন্টের মধ্যে এগুলো কোনো কিছু নাই এখন। এবং ওই জায়গাতে আর একটা জিনিস আছে কি, মাঝে মাঝে পরস্পরের মধ্যে মানে সরকারি দল বিরোধী দলের মধ্যে খাতির দেখানো হচ্ছে, সেই খাতিরগুলো কোনো যৌক্তিক খাতির না। মানে ধরেন আমেরিকার সাথে আমাদের যে বাণিজ্য চুক্তি হয়েছে, উভয় দল চুপচাপ। রুমিন ফারহানা বললেন যে এটা বিরোধিতা করবে, কিন্তু উনি তো নোটিশ দিতে পারছেন না, 4 জন সদস্য পক্ষেরাই। উনি তখন গিয়ে এনসিপির কাছে বলছেন যে আমাকে একটু সমর্থন দাও, তারাও দিচ্ছে না। দেন হোয়াট ইজ দিস পার্লামেন্ট? এত বড় একটা চুক্তি আলোচনাই করলো না, দ্যাট ইজ ইনডিসেন্ট। আমি এমনকি এটাকে অশ্লীলও বলতে পারি, যদিও শব্দটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমি এটাকে মনে করি যে নিশ্চয়ই এটা করা দরকার ছিল। ওই জায়গাতে কেউ যদি একটা ধরে যে লাইনের বাইরে গিয়ে কথা বলে থাকে, একটা শব্দ প্রয়োগ ভুল হয়ে থাকে, সেইটাকে আমি এত বড় করে দেখতে চাই না। সমালোচনার জন্য যখন তুলেছেন আমি সেটাকে অ্যাগ্রি করছি, নিশ্চয়ই তাদেরকে আরও পরিশীলিত হওয়া দরকার, কারণ এটা তো সবাই দেখে করবে। এখন আমার একটা কথা বললেন যে পার্টিগুলো যখন নমিনেশন দেবে তখন এগুলো দেখে করা দরকার, যে এরা গিয়ে কথাবার্তা বলতে পারবে। তো ওইখানে শিক্ষিত লোক ভোটই দাঁড়াতে চায় না, আর শিক্ষিত লোক যদি দাঁড়ায় উনি বক্তৃতা করতে জানেন না, শিক্ষিত লোক মানুষের সাথে মেশেন না, উনি ভালো করে কথা বলেন না। আর চাষা ভুষে টাইপের লোক, ক্ষেত টাইপের লোক, সে গিয়ে মানুষের সাথে এর বাড়িতে ঢুকে ওর বাড়িতে গিয়ে ভাত খাই, ওর 10টা টাকা দেয়, বাচ্চাকে কোলে তোলে। মানে মানুষের সাথে বেশার কতগুলো কায়দা তারা এমন করে রপ্ত করেছে, এবং হয়তো তাদের টাকা পয়সাও আছে। পার্টি কি করে, ভোট যখন পার্লামেন্ট হয়, এই কথা যারা বলেন তারা খুবই ভুল করেন। তখন গুণের বিচার হয় না, তখন নাম্বার হয়, কারা বেশি নাম্বার পায় জিতে কি, কারণ ক্ষমতায় যাবার প্রশ্ন আছে। তো সেই জায়গাতে কোয়ালিটি থাকে না। আমি এটাকে অ্যাপ্রুভ করছি তা বলছি না, কিন্তু আমি বলছি একটা ধরেন যেটাকে আমরা বলি যে মেসেজ কেড়ে, মানে গণমাধ্যমে যদি গুণের চর্চা থাকতো তাহলে হয়তো এই জিনিসগুলো হতো না এরকম করে, তাহলে আমরা আরও পজিটিভ জিনিস পেতাম, পার্টিগুলো আরও পরিশুদ্ধ হতো। ভাই, এই যে সরকার হঠাৎ করে সিরিয়াস হলো, সেনা মোতায়েন করলো, মানে আপনি কি কোনো রকম আশঙ্কার কিছু দেখছেন আগামীকাল? কিংবা এটা তো আমাদের চেয়ে ওনারা বেশি দেখবেন, কারণ ওনারা আপনি তো বাইরে গোয়েন্দা থেকে আছে। কি আপনার কাছে এরকম কোনো আন্দাজ করতে পারেন? না, আমি অন্যভাবে বলি আপনাকে জিনিসটা, যে ওনাদের গোয়েন্দা বাহিনী আছে সারা দেশে, তারা ছড়াই আছে, একদম পুরো একটা নেটওয়ার্ক আছে, এবং খুবই বিভিন্ন সেকশনে গোয়েন্দা আছে, এবং তাদের মাধ্যমে তারা নিশ্চয়ই কোনো তথ্য পেয়েছে, খবর পেয়েছে, তার ভিত্তিতে তারা এই নাড়াচাড়া করতেছে। এই খবর আমার পাওয়ার কথা না, আমার হলো দেখার ব্যাপার, যে ওনাদের এই নাড়াচাড়া দেখে আমরা আতঙ্ক বোধ করছি। আমাদের আর কিছু না, কিন্তু আমরা মানে আওয়ামী লীগের নাড়াচাড়া হচ্ছে কি হচ্ছে না আমি কেমনে বুঝবো? আমি তো আর ওদের সঙ্গে মিশি না, আমি বলতেও পারবো না। কিন্তু সরকার মনে করছে তারা নড়াচড়া করছে, এই জিনিসটা আমরা ফিল করতে পারছি যে সরকার নড়াচড়া করছে, সরকার প্রিপারেশন নিচ্ছে। এটা আবার মিডিয়াতে তারা দিচ্ছে, ওদের অভ্যন্তরীণ যে চিঠি চালাচালি সেগুলো আমরা মিডিয়াতে দেখছি, দেখে আমরা ভাবছি যে তারা ব্যাপক একটা যুদ্ধ একটা প্রস্তুতি তারা নিচ্ছে। তো আমার কথাটা হলো কি, যে এই যে আপনারা সরকারের একটা প্রতিষ্ঠান জনগণের টাকাতে যে চলছে, এদের কাজটা আসলে কি? এদের কি কাজ এটা, যে একটা পলিটিক্যাল পার্টি তাদেরকে আমি কথা বলতে দেব না বলে আমাদের পূর্ববর্তী সরকার একটা ঘোষণা দিয়েছে, সেই ঘোষণাকে আমরা এন্ডোর্স করেছি এবং তাদেরকে আমরা কথা বলতে দেবই না। এটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার বাহিনীকে, আমার সমস্ত শক্তিকে এখানে প্রয়োগ করছি, এবং এই প্রয়োগ করছি কার বিরুদ্ধে? যে লোকগুলো, এই লোকগুলো তো এই দেশেরই নাগরিক,
তো এখন তাদের আপনি কথাই বলতে দিবেন না, তাহলে কয়দিন দিবেন না? যে যতদিন বিচার না হবে। আপনারা কি বিচারটা শুরু করেছেন? বিচারটা শুরু করেন না কেন? বিচার তো অনগোয়িং চলছে না। অনগোয়িং নো, বিচার করা হবে, এটুকু বলা হয়েছে। বিচারটা করা হবে, হচ্ছে তো ইউনুবার মামলা তো করছেন আপনি হাসিনার বিরুদ্ধে, রায়ের তারিখ দিয়েছে। ওটা তো হাসিনার বিরুদ্ধে। হাসিনার আওয়ামী লীগের সমর্থক না। যদি আপনি মনে করেন যে হাসিনাই আওয়ামী লীগ, আওয়ামী লীগই হাসিনা, তাহলে তো ভাই হবে না। এখানে হাসিনা কই? যাদের আপনি অ্যারেস্ট করছেন এটা কি হাসিনা? আপনি যারা মিছিল করে হাসিনা, হাসিনা এবং আওয়ামী লীগের সমর্থক ভাবে তো ভুল করবেন। দল হিসেবে তো আওয়ামী লীগ যেহেতু এখন নিষিদ্ধ, এখন যেহেতু তাদের কার্যক্রম, তো সেই ক্ষেত্রে তো আইনি তো তারা পারে না। না না না, আইন ইউ আর রাইট, আইন তো পারে না। আইন মানলে তাদের এটা করা উচিত না, এটা আমিও মনে করি। আইনটা আপনি পছন্দ, আমি যেমন আমি মনে করি যে নির্বাহী আদেশের মাধ্যমে ওদেরকে করা হয়েছে, এটা কালো আইন আমি মনে করি। এখন তো সংসদেই তো সেটাই করা হয়েছে, রেটিফাই করা হয়েছে। সংসদে বাংলাদেশে যত কালো আইন হয়েছে সব সংসদের মাধ্যমে হয়েছে, সংসদ ছাড়া হয় নাই, কাজে ওইটা কিছু যায় আসে না। তো আমার কথাটা হলো কি, এটা আইন কালো, আইনটা আমি অপছন্দ করি, কিন্তু যত আমার ওদের ক্ষমতা থাকে আমি আইনটা পাল্টাবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনটা আমি পাল্টাতে না পারছি, এটাকে আমি কালো আইন হিসেবে উল্লেখ করব, কিন্তু আইনটা অমান্য করবো না। এটা হলো নাগরিকের ব্যাপার, আমি যেটা মনে করি। তো এখন আমি মনে করি আইন মান্যকারী নাগরিকের উচিত আইনটা মান্য করা, এটা আমি বিশ্বাস করি, আমি নিজেও তা করি। প্রবলেমটা হলো কি, যে আপনি যে এই আইনটা প্রয়োগ করছেন কতদিনের জন্য প্রয়োগ করছেন? আপনি বলেছেন, আপনি নিজেই বলেছেন যতদিন বিচারটা চলবে ততদিন আইনটা চলবে না। তো বিচার তো আপনি শুরু করেন না কেন? সেই অন্তর্বর্তীকালীন সরকার আমলে এটা আপনি করছেন, এই আইনটা জারি করছেন, বিচার করবেন, আইসিটিতে বিচার করবেন, করেন। আপনি বিচার শুরু করবেন না, বলবেন যদি বিচার শুরু করতে যদি 10 বছর লাগে, আপনি 10 বছর এই লোকগুলিকে আটকে রাখতে পারবেন? তখন এই লোকগুলি আইন মানবে? কিন্তু লোক তো ভাই 3টা না। আপনি একজন লোককে বলছেন তোরা আমি বাইন্দা রাখলাম, পুলিশ আসার আগ পর্যন্ত তুই থেকে নড়তে পারবি না, কারণ পুলিশ তোর আসে না, বিচারও হয় না। সে কতক্ষণ ওখানে থাকবে? বাদা একটু মুস্তামসি করবে না? আর মুস্তামসি করতেছে, আপনি মন খারাপ করেন, মুস্তামসি তুমি কেন করো? তোমার তো চুপ করে থাকার কথা। তো ও তো বলতেছে ভাই আপনারা তো বিচার করেন, আপনি তো বিচার করেছেন না, আপনি বলবেন আর মানবে সেটা? ওরকম তো হাসিনা অনেক কিছু বলছিল যে তুমি এটা করতে পারবা না, এটা করতে পারবা না, মানছে কেউ? মানুষ নিজের সুবিধা অনুযায়ী মানামানি করে। এখন আপনি বলবেন যে তুমি এখানে এভাবে থাকো, আমি থাকবো না রে ভাই, আর আপনি তোমাকে আটকে রাখবো, রাখেন আটকে। আপনি কয়জনে আটকাবেন? যখন সংখ্যাটা 3 জন হয় কোনো আওয়াজ হয় না, যখন সংখ্যাটা 30 জন হয় তখন আওয়াজ হয়, যখন সংখ্যাটা 300 জন হয় তখন আপনি পারেন না। এখন আপনাকে এটা বুঝতে হবে, আপনি একটা জায়গায় নদীতে বাঁধ দিবেন, বাদ দেন, কিন্তু নদীর পানির জোর কতটুকু ওইটা বুঝে বার্তা দেন। তাহলে আপনি বাঁধের যন্ত্রপাতি যা আনবেন, কাঠটা আনবেন, এই কাঠগুলি অপচয়। আমার কথা হলো এটাই যে বাস্তবতাকে বুঝে আপনাকে আইনটা প্রয়োগ করতে হবে। সেই বাস্তবতা বুঝে অন্তর্বর্তী সরকার আইন প্রয়োগ করেছিল বলে আমি মনে করি না। এই সরকার একটা গণতান্ত্রিক সরকার, ওরা জনগণের শক্তি সম্পর্কে ধারণা থাকা উচিত, ওনাদের সেইভাবেই কাজটা করা উচিত। মানে ভাই আপনি আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা কতটুকু দেখছেন রাজনীতিতে? সেটা তো একটা ধরনের আলাদা প্রশ্ন, কিন্তু যে প্রশ্নটা আমাদের দুজনকে করেছিলেন আমি তার উপর একটু বলি। আচ্ছা, আওয়ামী লীগ তো আমাদের আশেপাশে আছে, আওয়ামী লীগ আমাদের পাশে আছে, তারা কি করবে কি করতে পারে সেটা সম্পর্কে আমরা একেবারে অজ্ঞ যে সেরকম না। তাছাড়া পাশের দেশের যে সমস্ত মিডিয়া আছে সেই মিডিয়াগুলো তো বলে, সোশ্যাল মিডিয়া তারপরে অন্যান্য মিডিয়া, সেখানে যেরকম করে তারা বলেছে তাতে ওইখানে অবস্থানরত, ওইখানে আশ্রয়প্রাপ্ত শেখ হাসিনার নির্দেশ হচ্ছে 23 জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে পালন করতে হবে। যদি কোনো কোনো জেলা বা কোনো কোনো শাখা 23 জুন পালন করতে না পারে বিভিন্ন বাধার কারণে, তাহলে সেটা 24 জুন কিংবা তার পরে হলেও এটা পালন করবে, নির্দেশ। তো এইভাবে ধরেই নিতে পারে সরকার যে এরা এই কাজটা করবে। এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনটা কিভাবে হতে পারে? ট্র্যাডিশনালি যেরকম করে আওয়ামী লীগ সেটা করতে পারে, কিন্তু একটা সভা তো করতে পারবে না, তারা মঞ্চ বানাতে পারবে না, তারা কোনো জায়গায় বক্তৃতা করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটা হবে না। পুলিশ অলরেডি রেড অ্যালার্ট জারি করেছে। প্রথম হলো আমি মনে করি পুলিশ যে রেড অ্যালার্ট জারি করেছে এইটা তাদের এই ঘটনার কারণে এটা করা।
রেড অ্যালার্টটা ইয়েলো অ্যালার্ট এইটা কথা নয়, বাট পুলিশ উইল বি অন অ্যালার্ট, এইটা খুব জেনুইন। গভর্নমেন্ট যে এই ব্যাপারে সজাগ হয়েছে এবং গভর্নমেন্ট এটা বাধা দেবার চেষ্টা করছে, সেটা আমি মনে করি এটার মধ্যে কোনো বাধ্যবাধ মানে অন্যায়ের মধ্যে দৃষ্টিভঙ্গি নেই, তারা ঠিকই করছে। আর আরেকটা কথা হচ্ছে কি, ধরেন এরকম তো হয়েছে অতীতে, এই যে একটু আগে কথা বলছিলেন না, সংসদে তো পাশ করেছে, সংসদে বাকশালও পাশ করেছিল, তো বাকশাল মানতে পারি কি আমাকে? সংসদে পাশ করলেই মানতে পারি, কিন্তু কোনো কথা নয়। যা সত্য তা সত্য, সেটা 100টা লোকই যদি বলে সত্য আর একটা লোক যদি বলে মিথ্যা, তবুও ওইটা সত্য যেটা তা সত্য হবে, মিথ্যাটাকে মিথ্যাই আপনি মানতে হবে, এটা সংখ্যাতে গুনবেন না। সেইভাবে আওয়ামী লীগের মধ্যে যারা খুব মরমী আওয়ামী লীগই কর্মী, তারা মনে করতে পারে আমাদের দলের অ্যাক্টিভিটি বন্ধ করা হয়েছে, এটা অন্যায়। আমি আওয়ামী লীগের মরমী কর্মী নন, কিন্তু সাধারণ মানুষের অনেককে মনে করি যে এদেরকে এরকম করে অ্যাক্টিভিটি বন্ধ করে রাখতে পারবেন। জামাত ইসলামকে ব্যান করে দিয়েছিলেন, দলই ব্যান করে দিয়েছিলেন, তবে অ্যাক্টিভিটি ব্যান করেছিলেন, রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছিলেন। জামাত ইসলামী আবার ফিরে এসছে। জামাত ইসলাম বিরাট একটা রাজনৈতিক বিজয় অর্জন করেছে, আমি এরকম করে মূল্যায়ন করি না, কিন্তু সেই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। আমি বলছি যে ব্যানিং দিয়ে, নিষেধাজ্ঞা দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন না, এই জায়গাতেও পারবেন না। আলটিমেটলি আপনাকে এইটাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে পারবেন, সেটা যদি করতে পারেন সেই চেষ্টা করেন। সেই দিক থেকে সরকার যেটা করছে বা এই পর্যন্ত যা করছে, আমি বলবো যে সরকার বেশ হিসাব নিকাশ করেই করছে, উস্কাচ্ছে না। সরকার এটাকে নেগোসিয়েটও করার চেষ্টা করছে। সরকার প্রস্তাব দিচ্ছে ইনক্লুসিভ রাজনীতি করবে, মানে হয়তো আওয়ামী লীগকে ইনক্লুসিভ ধরেই তারা কথাবার্তা বলছে। এতে হচ্ছে না, কারণ ওরা যদি শুধু শুধু আওয়ামী লীগ থাকতো তাহলে হতো। তাদের সাথে আবার একটা রাষ্ট্র যুক্ত আছে যারা চায় যে আওয়ামী লীগ এখানে প্রতিষ্ঠা পাক, সেই জন্যে এটা একটা থ্রেট হতে পারে। সজাগ থাকা দরকার। পারবে কি? পারাটা আমি মনে করি আওয়ামী লীগ দলের উপরে নির্ভর করে না। তা যদি হতো তাহলে আওয়ামী লীগে যাওয়ারই প্রশ্ন ছিল না। আওয়ামী লীগ তো তখনও বড় দল ছিল, এখনও বড় দল আছে, কিন্তু তারা ক্ষমতায় থাকতে পারেনি। শুধু তাই নয়, তাদেরকে পালাতে হয়েছে। তাদের সাথে ইন্ডিয়া সলিডলি ছিল, তাদেরকে রাখতে পারে নাই। এখনও ইন্ডিয়া সলিডলিও যদি থাকে, পুশ করে তাদেরকে ক্ষমতা দিতে পারবে, তা দিতে পারবে না। সেটা নির্ভর করে জনগণের উপরে। হ্যাঁ, এখন ধরেন আক্রমণ করে দখল করে তাদেরকে বসে দিল, এরকম যদি হয়, আমি এরকম কোনো সম্ভাবনা দেখি না। ভূ রাজনীতিটা এখন এমন, ভেতরে ভেতরে এমন এক ধরনের পাওয়ার ব্যালেন্স তৈরি হচ্ছে যেটা চাইলেই এরকম হবে না। খেয়াল করে দেখেন, আগে কোনো সরকার ক্ষমতায় আসবার পরে প্রথম সফরটা ভারতে হতো, এবার তো ভারতে হলো না। উনি অলরেডি মালয়েশিয়া সফর শেষ তো করে ফেলেছিলেন, চীনের উদ্দেশ্যে, এখন বোধহয় চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। খুবই গাত্রদাহ আছে ইন্ডিয়ার, উনি তারপরে চায়না যাচ্ছেন। এখন নিশ্চয়ই ইন্ডিয়ার গাত্রদাহ থাকার কোনো যুক্তি নেই। আমি তো সব জায়গায় যাব, আমি ইন্ডিয়াতেও যাব, এটা তো ইজিলি আমাদের প্রাইম মিনিস্টার বলবেন, সরকার বলতে পারবেন। তো আপনাকে ইন্ডিপেন্ডেন্ট পজিশন যদি নিতে হয়, তার মানে ওরা চাপ দিচ্ছে, তার কাছে মাথা নত করতে হবে। তাও না, এই ক্ষেত্রে আপনার নিজের উপর দাঁড়াতে হবে এবং অপশক্তি যেগুলোর তৎপরতা হবে সেগুলোকে বন্ধ করবার চেষ্টা করতে হবে। সেদিক থেকে আমি মনে করি আওয়ামী লীগ এখন পর্যন্ত রাজনৈতিক কোনো বিজয় অর্জন করেনি। এই সরকারের গত 100 দিন যদি আপনি হিসাব করেন, সেই 100 দিনের মধ্যে হয়তো ব্যর্থতার পাল্লা ভারী হতে পারে। অন্তত আমি সমালোচনার দিক যখন দেখছি, মানে যেদিন ভোটে এত অ্যাবসলিউট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপি জয়যুক্ত হয়েছে, সেই দিনের সমর্থনটা যত দৃঢ় ঘন জমাট বাঁধা ছিল, আজকে আমি সেটাকে একটু একটু ফিকে হতে দেখছি। এটা কমে যাচ্ছে অথবা ফিকে হয়ে যাচ্ছে, আমি শব্দটা এটা বললেই বোধহয় ভালো। এই জায়গাতেও যে আওয়ামী লীগ নিজেদের কারণে করতে পারছে তাহলে এটার কারণ কি? দাম বেড়ে গেছে। ওই যে একটু আগে আমি বলছিলাম, সবজির দাম 100 টাকা কেজির কম কোনোটা আছে, আমার তো মনে হয় না। সব কিছুর দাম বেশি, ইনভেস্টমেন্ট নাই, অর্থনীতির অবস্থা খারাপ। এগুলো দেখে মানুষ ভাবছে এটা কি আইন শৃঙ্খলা বেশি খারাপ। মানে খুন দর্শন শুরু হয়েছিল, এখন তো খুন বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এগুলো দেখে লোকে মনে করছে যে কি জানি, এটার চাইতে, মানে আমি কারো বলতে শুনছি এরকম, যে তারা মনে করছে যে আমরা কি ফেলে কোথায় আসলাম। তো এই পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ নিজেদেরকে একটা পলিটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে মানুষের সামনে হাজির হতে পারতো, ওইটা আপনার জন্য পটেনশিয়াল থ্রেট হতে পারতো। তার আগে পর্যন্ত এদের যে ঘুষ, দুর্নীতি, লুটপাট, এটা এখনো মানুষের সামনে জল করে। ওই অর্থে আওয়ামী লীগের পেছনে কোনো সমর্থনই আছে আমি মনে করি না,
এবং যেহেতু আইনি একটা বাধা আছে, এই দেখবে সবাই খুব হইচই করছে না যে স্থানীয় সরকার নির্বাচনে দেখা যাবে যে আওয়ামী লীগ কত জিতেছে, কিন্তু আওয়ামী লীগ তো ভোটই করবে না, ভোট করবে ইন্ডিভিজুয়াল, সেটাতে আপনি রাজনৈতিক বিচার করতে পারবেন না। পরবর্তী যে ভোট হবে সেই বিচার ভোটে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তাহলে 5 বছর পর্যন্ত আওয়ামী লীগের আমি কোনো ফিউচার দেখছি না। 5 বছর পর্যন্ত আওয়ামী লীগ কীরকম করে থাকবে দেখার বিষয়। আওয়ামী লীগ কি ততখানি আদর্শিকভাবে কনসলিডেটেড যে তারা 5 বছর পরেও একই শক্তি দিয়ে অবস্থান করবে? শেখ হাসিনা ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন? অনেক প্রশ্ন আছে, যে জন্যে পুরাপুরিভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎটা আমি অনিশ্চিত দেখি। দুদু ভাই, আওয়ামী লীগের ভবিষ্যৎ মান্না ভাই অনিশ্চিত দেখেন। আমি একটু ভারত এই প্রধানমন্ত্রী সফর নিয়ে বলতে চাই যে প্রধানমন্ত্রী ট্র্যাডিশনাল আমাদের দেশে প্রথমেই ভারতের সফর যায়, কিন্তু উনি তৃতীয় দেশ দিয়ে উনি শুরু করলেন, এরপরে উনি চীন যাচ্ছেন। এই বিষয়টা ইন্ডিয়া কিভাবে দেখবে? তাদের প্রতিক্রিয়াটা কেমন হতে পারে? ঠিক চীনে যাচ্ছে এটা না বলে এইটি যে কূটনীতিক সুলভ কিছু সিদ্ধান্ত জি। হয়েছে, জি, মালয়েশিয়ায় যাচ্ছেন, দ্বিতীয় দেশ হিসেবে চীনে যাচ্ছেন। হ্যাঁ। চীন থেকে তিনি মালয়েশিয়ায় যাচ্ছেন না। যেমন আপনি যেমনটা বললেন যে ভারতে আমার পার্শ্ববর্তী 3 দিকেই সীমান্ত ভারতে, তো সেখানে সবকিছুতেই মানে যে প্রতিনিধি সরকার মানে 15-16 বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন, সবকিছুতেই কিন্তু ভারত কেন্দ্রিক তাদের একটা ভূমিকা ছিল। এবং ভারতেরও এই দেশের জনগণের থেকেও ওই নেত্রী এবং ওই দলের প্রতি মানে খুবই সেই দল বায়াস্ট, মানে কি এটা ভয়াবহ রকম বায়াস্ট। যেমন একটা নির্বাচন হয়েছে, পরপর যে 3টে নির্বাচন হয়েছে, 3টা নির্বাচনকেই তারা প্রশংসা করেছেন, সমর্থন জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। ওই সময়গুলোতে যে এই নির্বাচন নিয়ে যদি সমর্থনের আগে দুটো লাইন যে অন্যান্য বিরোধী দল নট বিএনপি শব্দ না উচ্চারণ করতো, তাহলেও একটা প্রসঙ্গ ছিল। সেই জিনিসগুলো ওই সময় আমরা লক্ষ্য করি না। অর্থাৎ দেশ হিসাবে এবং ওই দেশের সরকার হিসাবে, আর এই দেশের সেই সময় সরকার এবং একটা দল হিসাবে, এর মাঝখানে যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে জনগণ। দুই দেশের জনগণের সঙ্গে কোনো সম্পর্কের ঘটনা ছিল না, সবটাই মানে ভারতের স্বার্থের ভিত্তিক। অর্থাৎ আওয়ামী লীগ থাকতে, যেটা শেখ হাসিনা বলছে, আপনার বোধহয় স্মরণ আছে এবং এটা খুবই ইতিহাসে লেখা থাকবে যে ভারতকে যা দিয়েছে আমি এমন কিছু দিয়েছি যে সারা জীবন মনে রাখবে। মনে রাখবে। তো সেই ঘটনার আদতে এটাই সত্য এবং ওটা মনেও রাখছে ভারত, মনে রাখেনি কিন্তু তাকে আশ্রয় দিয়েছে। না, শুধু আশ্রয় না, পুরা পার্টি সেখানেই আছে। এখানে যারা বলছে যে আওয়ামী লীগ যারা, এটা সাধারণ আওয়ামী লীগ সমর্থক বা সাধারণ কর্মী যারা এই পরিস্থিতির কিছু কিছু মানে নির্যাতন বলে, আক্রমণ বলে, অপদস্থ বলে তারা মুখোমুখি হচ্ছে, ওনারা কিন্তু হচ্ছে না। সেই বিবেচনা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে যেমন ধরেন বিএনপি যদি সফল হয়, মানে নির্বাচনে একেবারে অ্যাবসলিউট মেজরিটি পাইছে, এতে একটা সফল। বিএনপি যদি সফল হয় তাহলে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই রাজনীতি। অর্থাৎ যে কোনো সরকার সফল হলে তার বিরোধিতা যারা করেন তারা একটা কোণঠাসা অবস্থায় পড়ে যায়। ধরেন এই যে আওয়ামী লীগ 70-তে দেখেন পাকিস্তানের সর্বশেষ নির্বাচনে তারা যে মানে আসন মানে অন্য বিরোধী দলগুলো একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছিলেন। 71-এ মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন আছে, তারপরেও আওয়ামী লীগ ছিল। কিন্তু 10 জানুয়ারি শেখ সাহেব যখন ফিরে আসলেন, শেখ মুজিবুর রহমান সাহেব, এবং রাষ্ট্রের ক্ষমতা উনি হাতে নিলেন, তারপরে দেখেন শেখ মুজিবুর রহমানের তার আগের যে শেখ মুজিব আর ওই 10 জানুয়ারির পরের যে শেখ মুজিব, ক্রমান্বয়ে শেখ মুজিবের যে পরিণতি, যে অবস্থা, যে জনপ্রিয়তার ধস, এই যে ঘটনাগুলো মানে এটা ভয়াবহ একটা ঘটনা। অর্থাৎ মানুষের প্রয়োজন, যেটা মান্নাবি কিছুটা দেখলেন যে বাজার, এটা একটা বিরাট ফ্যাক্টর। যখন ভাত, একমতো ভাত
একটা চাকরি, কর্মসংস্থান, একটা নিরাপত্তার প্রশ্ন আসে, তখন কিন্তু যার প্রতি থাকুক না কেন সেও মানে বিএনপির প্রতি বা আওয়ামী লীগের প্রতি, একসময় মুসলিম লীগের প্রতি ছিল, তো তখন তারা বিরক্ত হয়। এই বিরক্তি একসময় বিরোধিতায় রূপান্তরিত হয়। তো বাংলাদেশের রাজনীতিতে এখন যে জায়গাটা আছে, প্রত্যাশার যে চাপ, সেটা হচ্ছে 2 দশকের না পাওয়ার যে বঞ্চনা বা ক্ষোভ, মানে কষ্ট, বেদনা, সেটা কিন্তু এখন এই সরকারের কাছে, মানে বর্তমানে বিএনপি সরকারের কাছে প্রত্যাশা করবে। সেই জায়গাটায় ছোট ঘটনাও যদি তারা আহত হয়, মানে জনগণ, তাহলে এটা অনেক বড় হিসাবে দেখা দেবে। ওই যে মানে এখন আছে না, কোনো জায়গায় ধরেন একটা বোমা বিস্ফোরণ বা এটা, সরকার সেনাবাহিনী কেন, মানুষকে মানে রক্ষার জন্য সরকার তো এটা, সে নানান পদক্ষেপে নিতে পারে, কেন নিল? তার মানে সেনাবাহিনী এখন আসবে কেন? এটা গণতান্ত্রিক সরকার, বা পুলিশ এত মানে কঠোর ভূমিকায় যাচ্ছে কেন? এই প্রশ্ন একটা মহল করতে পারে না তারা, কারণ পুলিশি রাষ্ট্র, সেনাবাহিনীর রাষ্ট্র গণতন্ত্রের সঙ্গে যায় না। কিন্তু যখন সন্ত্রাস হবে তখন কি আপনার শুধু কথা চিড়ে ভিজবে না। কামাল ভাই, 2 মিনিটে যদি বলেন, প্রধানমন্ত্রীর সফরটা, এই যে আপনি কি খুব বিচক্ষণ, সবাই বলছে যে উনি, দেখেন প্রথাগতভাবে আমরা মানে দেখেছি এর আগে, নতুন সরকার আসলে ইন্ডিয়ায় যায়, কারণ ইন্ডিয়া আমাদের একদম প্রতিবেশী। তারা মনে করে হয়তো এই সরকার ছাড়া আমরা চলবো না, আমাদের সঙ্গে অনেক লেনদেন আছে। তো আমাদের এই সরকার ক্ষমতায় আসার পর অন্তর্বর্তীকালীন সরকার আমলে ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল সর্বনিম্নতে, এত নিম্নে কখনো নামে না এর আগে। তো এই সরকার ক্ষমতায় আসার পর তার পররাষ্ট্রমন্ত্রীকে তো প্রথম ইন্ডিয়াতেই পাঠাইলো। তাতে কি ওই শীতলতা একটু কমেছে, উষ্ণতা বেড়েছে? বাড়েনি তো। তো যদি এই সরকার এভাবে দেখে যে আমি তো ফরেন মিনিস্টারকে পাঠিয়ে দেখলাম, তো তাহলে এইভাবে হচ্ছে না। পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে তো তারা আরো খারাপ হয়ে খারাপ অবস্থা। এখন ওনারা যে আমরা বার্গেন করব, এখন যদি চীন যাওয়াটাকে যদি মনে করেন বার্গেনের পার্ট যদি মনে করেন আপনি, আমি তো কোনো খারাপ দেখি না। আমি তো মনে করি এটা মানে গুড ডিপ্লোমেসি তারা এখানে দিয়ে দেখছে। আর মানে দুদুভাই যে একটা কথা বলেছে, দুর্দান্ত একটা কথা বলছে কিন্তু, যে এতক্ষণে এত আলাপ সালাপের সবচেয়ে মধ্যে কথা যেটা, যে আওয়ামী লীগ অথবা অন্য কোনো দল, আওয়ামী লীগ তো ভাই দেশে মানুষ তাদের বিতাড়িত করছে ভাই, এটা তো আসলে কোনো উপায় নাই। তো সেই দলটাও ফিরে আসবে কি না আসবে, এটা নির্ভর করবে জনগণের প্রত্যাশা বর্তমান সরকার কতটুকু মেটাতে পারবে কি পারবে না তার উপর। এটা মাথায় রাখেন, তাহলেই সব ঠিক। আওয়ামী লীগ কেন, অন্য দল আছে না তাদের, মানে আমরা আওয়ামী লীগকে কেন বলছি যে বিএনপি ব্যর্থ হলে আওয়ামী লীগ কেন আসবে? কিন্তু যেভাবে বলি 55 বছরের রাজনীতি আওয়ামী লীগ বিএনপি মানে দ্বিদলীয় ঘটনাটা, এটা একটা ধারাবাহিকভাবে একটা জায়গায়, অন্য দল নেই তা না, কিন্তু সংসদও আছে, কিন্তু এই 2 দল কিন্তু একটা মানুষের সমর্থনে একটা জায়গায় গিয়েছিল। সেখানে আওয়ামী লীগের এই যে পতন, এতে আনব্যালেন্স বলবো আমি রাজনীতি গণতান্ত্রিক বিবেচনায়, তাদেরকে আবার উঠে আসতে হবে। এটা আমার কাছে এই কথা এটাই আমাদের এখানে যতবার নির্বাচনে জয়লাভ করছে, মানে আমরা কি দেখছি আগে যেগুলি ইলেকশন যেগুলিকে বলি, আমরা সবসময় দেখেছি যে সরকারের কাছে জনগণের প্রত্যাশা মিটছে না বলে তারা আরেকটা দলকে নিয়ে আসতেছে। প্রতিবার তাই হয়েছে রে ভাই। এই সরকার যদি, যেমন আমি তো একটা কথা বলি, যে ইউনূস সাহেব ক্ষমতা যখন আসলেন, উনি যদি জনগণের প্রত্যাশাটা মিটাতে পারতেন তাহলে কিন্তু দেখতেন যে অন্যরকম দৃশ্য হইতো। মিটাতে পারে নাই তো। এখন আমরা এই সরকার নিয়ে আশাবাদী, দেখা যাক কি হয়।